পশ্চিমবাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে সেটা তো লুটপাট হচ্ছে, লিস্টে থাকার পরেও লুটপাট হচ্ছে। আর যেটা উদ্ধার করতে পারেনি ৭৫,০০০ বিঘা, সেটা কবে উদ্ধার করবে? মাননীয়াকে প্রশ্ন করেছিলাম, মাননীয়া বললেন আমি বুলডোজার চালিয়ে উদ্ধার করতে পারবো না। বুলডোজারের আমরা পক্ষে নয়, বুলডোজারের পক্ষে আমরা নয়। ওই বুলডোজার বাবার উত্তরপ্রদেশে তার বিরোধিতা আমরা করেছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি না এই শহরতলি এলাকাতে বারুইপুর, সোনারপুর, কলকাতা, বিধাননগর থেকে শুরু করে যখন পেটের দায়ে ফুটপাতে গরিব মানুষ ঠেলা লাগিয়ে, যাকে সহজ ভাষায় বললে হকারি করে তাদের রুজি রুটি চালাতো, সেই সময় মমতা ব্যানার্জির বুলডোজার তাদেরকে ভেঙেছিল, সেইটা হুঁশ ওনার ছিল না। আর উনি ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলে আমি বুলডোজার লাগাতে পারবো না। গরিবের পেটে মারার সময় বুলডোজার লাগাতে পারবেন। আর 2011 সালের আগে বলেছিলেন ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। আজকে উদ্ধার তো দূরের কথা, আরো বেশি বেহাত হয়ে যাচ্ছে। আর আপনার আমার মন পাওয়ার জন্য কি বলছেন, ও ওয়াকফকে আমরা কি বলছে বেহাত হতে দেব না। দুদিন বিধানসভায় আলোচনা হয়েছে, আমিও একদিন অংশগ্রহণ করেছিলাম, সময় স্বল্প ছিল। আমি সত্যি অদ্ভুতভাবে একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, আলোচনার শুরুতে বক্তা লিস্ট দিয়ে দেয়। আমার দ্বিতীয় দিন ছিল, প্রথম দিনে বক্তা লিস্ট দেখলাম, যারা বাইরে খুব চিৎকার করছে ওয়াকফ নিয়ে, যে সমস্ত বিধায়করা, অনেক বিধায়করা চিৎকার করছে না, তাদের নাম আছে নাকি? প্রথম দিন লিস্ট দেখলাম, তাদের ওই বিধায়কদের কারো নাম নেই বক্তব্য লিস্টে। আমি হয়তো ভাবলাম আগামীকাল অর্থাৎ পরের দিনে হয়তো সেই বিধায়করা কঠিন বক্তব্য দেবে, কারণ কলকাতার রাজপথে দাঁড়িয়ে বা মফস্বল এলাকাতে, হাওড়া, হুগলি, 24 পরগনাতে বিভিন্ন স্টেজ থেকে ওই বিধায়কগুলো যেভাবে ভয়ঙ্কর কথা বলছেন, এ ওয়াকফ সম্পত্তি আল্লাহ সম্পত্তি, একে বেহাত হতে দেব না। আমি হয়তো ভেবেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একইভাবে বলবে ওয়াকফ সম্পত্তি যে কাটতে আসবে তার কালো হাত ভেঙে দেবো, আমি হয়তো ভেবেছিলাম এটা বলবে তারা। কিন্তু কি দেখলাম, দ্বিতীয় দিন যখন বিধানসভায় পৌঁছালাম, বক্তার লিস্ট যখন দেখলাম, ওখানে ওই বিধায়কদের কাউকে খুঁজে পেলাম না। মানে বুঝতে হবে আপনাদের, বাইরে পাবলিক গরম করছে, আরে বাইরে তো যে কেউ বক্তব্য দিয়ে দেবে। বিধানসভার মধ্যে যখন আপনি পৌঁছেছেন, আপনার বক্তব্যটা অফিসিয়াল রেকর্ড থাকলো, ওইটাই ভয় খাচ্ছে বিজেপির বিরুদ্ধে অফিসিয়াল রেকর্ড যদি থেকে যায়, বিজেপি ওদের অন্যায় যে দুর্নীতি করেছে যদি তুলে নিয়ে চলে যায়, সেই জন্য ভিতরে আর বললো না, বাইরে চিৎকার চেঁচামেচি করছে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, 29টা এমপি আছে, আমরা ফলো করছি এমপিদেরকে। পার্লামেন্টে যখন এই বিষয় নিয়ে ডিবেট হবে, পার্লামেন্টে যখন এই বিষয় নিয়ে ভোটাভুটি হবে, ওই তৃণমূলের 29টা এমপি কি করছে আপনাকে আমাকে সকলকে সজাগ থাকতে হবে, নজর রাখতে হবে। কারণ আমরা দেখলাম, ভুলে যাচ্ছি না আমরা, আমাদের অভিজ্ঞতা হয়ে গিয়েছে, পার্লামেন্ট থেকে যখন সিএএ বিল পাস হয়েছিল, যখন বিলটা আইনে পরিণত হলো, যখন এই আইন নাকি সংখ্যালঘু মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা আতঙ্কিত হয়ে গিয়েছিল, তখনও তৃণমূল রাস্তাঘাটে বড় বড় মিছিল মিটিং করছিল, যে কি ক্যাকা ছিছি, মনে আছে আপনাদের? মনে আছে নাকি ভাই? আছে তো? তৃণমূল ক্যাকা ছিছি, অর্থাৎ সিএ মানবো না, ভালো কথা, ক্যাকা ছিছি করছিল, বড় বড় মিটিং মিছিল করলো। আর পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল, এটা আইন হবে কি হবে না, প্রথম মাসে বিলের পরে আইন, সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, তারপরে সিএবি থেকে সিএএ। যখন ভোটাভুটি হচ্ছিল, তখন তৃণমূলের এমপি গুলো পেছনের দরজাতে পালিয়েছিল, আর বাইরে চিৎকার করছিল এ বিল সিএএ মানছি না, মানবো না। ঠিক একইভাবে ওয়াকফ সংশোধনী 2024, তৃণমূল বলছে মানছি না, মানবো না। আমি অপেক্ষায় আছি যখন ভোটাভুটি হবে পার্লামেন্টে এটা নিয়ে যখন ডিসকাস হবে, তখন তৃণমূলের এমপি গুলোর ভূমিকা কি থাকে। যদি দেখি, আমি জোর গলায় বলছি, যদি দেখি ওই ক্যাকা ছিচির মতো বাইরে আন্দোলন করেছে, ভোট না দিয়ে পালিয়ে এসেছে,
বিজেপির বিরুদ্ধে না ভোট দিয়ে, ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে ভোট না দিয়ে যদি পালিয়ে আসতে দেখি, আপনাদের বলছি, আপনাদের আমি কল দেব, যদিও না আপনারা যান, যদি ফ্লাইটে আসে দমদম এয়ারপোর্টের বাইরেও এমপিদেরকে বার হতে দেবো না, ওখানে আটকে রাখবো। আর যদি ট্রেনে আসে হাওড়া শিয়ালদার বাইরে ওদের বার হতে দেবো না। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছেন, আপনাদের কাজ হচ্ছে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে থেকে মোদির নিয়ে আসা বিলের বিরোধিতা করা, সেটাকে প্রত্যাহার করতে বাধ্য করা। আপনাদের কাজ বাইরে চিৎকার করা কম, আপনাদের বেশি কাজ হবে ভিতরে চিৎকার করা। ভেতরে যখন ভোটাভুটি হবে বিজেপির বিরুদ্ধে তখন ভোট দেওয়া, আর বিজেপিকে বিরুদ্ধে ভোট না দিয়ে যদি বিরত থাকেন বকলমে বিজেপিকে সুবিধা করে দেওয়া। তাই বিজেপিকে যারা সুবিধা করে দেবে, আমাদের রাজ্য থেকে যারা যাবে, আমাদের রাজ্যে তাদেরকেও আমরা ঢুকতে দেবো না, তাকে আটকে রেখে দেবো, তার কাছ থেকে জবাব নেবো। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আছেন তো নাকি? প্রয়োজনে যদি আপনাকে এয়ারপোর্ট যেতে হয়, কেউ পিছপা হবেন, দমদম থেকে ওদেরকে বার হতে দেব না। যদি ট্রেনে আসে হাওড়া শিয়ালদায় ঢুকলে ওখান থেকে ওদেরকে বার হতে দেব না। অনেক হচ্ছে, 2019 সালে রাজনৈতিকভাবে অতটা সচেতন ছিলাম না, বা এই ফিল্ডেও ছিলাম না, অনেক ক্যাকাছিচি করে আমাদেরকে ভুল বুঝিয়ে দিয়ে চলে গেলেন। আর ভুল বুঝাবে আসবেন না। এখন যথেষ্ট রাজনীতির জ্ঞান অর্জন করতে পেরেছি এবং এই বিষয়গুলোকে নিয়ে নিয়মিত চর্চা করছি। বন্ধুগণ, আমার বলার বক্তব্য এটাই যে আজকে বিজেপির নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির উপরে। কেন নজর পড়েছে? তৃণমূল বা বিভিন্ন রাজ্য সরকার এগুলো লুটে খাচ্ছিল। এবার মোদিজি বলছে অনেক খেয়েছো মমতা, এবার আমাকে একটু খেতে দাও। মানে একদম সহজ ভাষায় আপনাদের বলছি, ভ্যালুয়েবল প্রপার্টি আছে কলকাতার ওয়াকফ বোর্ড, পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ড কলকাতা যেটা আছে, ভারতবর্ষের যত ওয়াকফ বোর্ড আছে দ্বিতীয় ধনী ওয়াকফ বোর্ড। আচ্ছা, এই ধনী বলছি বলে একটা মনে রাখবেন, একটা ভুল বার্তা হয়, হয়তো আমিও কোনোদিন বলে ফেলেছি, জানি না। যদি আমি বলে থাকি সেই শব্দটাকে আমি তুলে নিচ্ছি। কি বলা হয়? ওয়াকফ বোর্ডের এত সম্পত্তি আছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলের পরে নাকি আমাদের সম্পত্তি ওয়াকফের, বলা হয় না? আমি বলছি এটা কতটা অথেন্টিক এটা নিয়ে প্রশ্ন রেখে যাচ্ছি। হয়তো আমিও কোনো বক্তব্যে জোশের মাথায় বলেছি আমাদের এত সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে কেন। আর বিজেপি এটা দেখিয়ে কি বলছে হিন্দু ভাইদেরকে, এই দেখ মুসলমানদের কত সম্পত্তি দেখেছিস, যদি না কেড়ে নিই কিন্তু ওরা এই হয়ে যাবে সেই হয়ে যাবে, ঘোড়ার ডিম। এতটুকু ওয়াকফের সম্পত্তি আছে। কতটা? এতটুকু ওয়াকফের সম্পত্তি আছে। সারা ভারত, পশ্চিমবাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে সেটা তো লুটপাট হচ্ছে, লিস্টে থাকার পরেও লুটপাট হচ্ছে। আর যেটা